আজকে শুরু করছি নতুন আরেকটি রোমান্টিক জীবনমুখী গল্প। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু করছি। মাঝরাতে দরজা বন্ধ করে আরশাদ বিছানার দিকে গেল। তাকে দেখা মাত্রই ভূত দেখার মতো ঘাবড়ে গেল ঝিনুক। ভীতু স্বরে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলো, আপনি জামাই? না, আমি কারো জামাই না। তুমি কি আমাকে আগে থেকে চিনতে? আপনি না গুন্ডা আশু? হোয়াট? আরশাদ ক্ষেপে গেল, কিন্তু অপরিচিত ঝিনুককে কিছুই বলল না। ধড়াম করে দরজা খুলে ফেলল। মা বলে গলা ঝেড়ে ডাক দিল। জোবেদা বেগম সারাদিনের ক্লান্তি নিয়ে মাত্রই বিছানায় গা এলিয়ে দিলেন। ছেলের গলা শুনেই তড়িঘড়ি করে ছুটে গেলেন ছেলের রুমের সামনে। কি রে, কি হয়েছে? কি মুখ কাটা মেয়েকে বউ বানালে? ছোট লোক কোথাকার, মুখের ভাষার লাগাম নেই। আজ রাতেই আমাকে বলে গুন্ডা আশু। বাকি জন্মে কি করবে বুঝতে পারছো? জবেদা বেগম ঝিনুকের সামনে গিয়ে বলল, তুমি এটা কেন বললে আমার ছেলেকে? আন্টি, আমি যে স্কুলে পড়ি সেই স্কুলের সব প্রোগ্রামের নেতৃত্ব দিত উনি। আর একাধিকবার উনি আমাদের স্কুলের সামনে মারামারি করেছেন। তারপর থেকেই স্কুলের অনেক ছেলে মেয়ে উনাকে গুন্ডা আশু বলে। ওর কথা সত্যি আশু? বাদ দাও না মা, সেই কত আগের ঘটনা। মা দেখলে, তোমাকে আন্টি বলল। কত বড় ফাজিল মেয়ে। যেনুক ছোট্ট করে বলল, উনি বলে উনি আমার জামাই না। তাহলে আপনাকে আমি আন্টি না বলে কি বলবো? বলেন আন্টি। আরশাদের সাথে তোমার বিয়ে হয়েছে, সুতরাং আমি তোমার শাশুড়ি, স্নেহময় সুরে জানালো জবেদা বেগম। আচ্ছা শাশুড়ি। আচ্ছা শাশুড়ি নয়, আচ্ছা মা বলতে হয়। আচ্ছা মা, এই তো মিষ্টি মেয়ে। আর শুনো, বিয়ের আসর থেকে বউ পালিয়ে যাওয়াতে আরশাদের মন খুব খারাপ। একটু বোঝার চেষ্টা করো তুমিও। সেই মেয়েকে আমরা সবাই পছন্দ করেছি, অথচ কিভাবে কি ঘটে গেল বুঝলাম না ঠিক। মাই ধরিবাজ মেয়েকে কোথা থেকে ধরে এনে আমার বউ বানিয়ে দিলে? আরে বাবা, তুই ও নাকি কি সব বলছিস? ও হলো আমাদের খামার বাড়ির ম্যানেজার পরশের মেয়ে। তোর বাবা তাদের সপরিবারে দাওয়াত দিয়েছিল। ও তোর বিয়েতে অতিথি হয়ে এসেছে তার বাবার সাথে। যখন শুনলাম বিয়ের পাত্রে নিখোঁজ হয়ে গেল, তখন তোর বাবা পরশকে অনেক অনুরোধ করে তার এই মেয়েকে তোর সাথে বিয়ে দিতে রাজি করালো। ওকে এভাবে বিয়েতে এসেছিল? তোর মাথা খারাপ। ও জামা কাপড় পরে এসেছে। পরে আমাদের কয়েকটা মেয়ে সেন্টার থেকে ওকে নিয়ে গিয়েছে পার্লারে। আর গয়না শাড়িও আমরা তোড়জোড় করে ম্যানেজ করে ফেলেছি। কেননা বিয়ের জন্য ঘর থেকে বের হয়ে শূন্য হাতে বউ ছাড়া ঘরে ফেরা বড়ই অমঙ্গল। বউ নিয়ে ঘরে ঢুকতে হয়, এছাড়া আর কোনো গতি ছিল না আমাদের। আর অমন পরিস্থিতিতে তোকে দেখানোরও সুযোগ মেলেনি। তোর বাবা বলল আমার পছন্দ করা মেয়ে আরশাদ ফেলে দিবে না। বুঝলি, এই হলো ঘটনা। মা বুঝতে পেরেছি, এবার তুমি যাও। আচ্ছা বাবা, কোনো ঝামেলা করিস না। জবেদা বেগম খোদার নাম জপতে জপতে রুম ছেড়ে বেরিয়ে গেল। আরশাদ দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। আরশাদ বিছানার পাশে গিয়ে বসে। এই মেয়ে, তোমার নামটা কি? ঝিনুক। হুম, আমার কিছু কথা মন দিয়ে শুনবে। বলেন। তুমি আমার থেকে যতটা সম্ভব দূরে দূরে থাকবে। তোমাকে আমার সহ্য হচ্ছে না, এবং বিষয়টা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অন্যরা যেন ভুলেও টের না পায়। ঝিনুক অবোধ শিশুর মতো মাথা কাত করে সম্মতি জানায়। এতে আরশাদের জেদ কিঞ্চিত প্রশমিত হয়। জিজ্ঞেস করলো, তুমি কিসে পড়ো? এবার এসএসসি দিব। ও, এখন তো বিয়ে হয়ে গিয়েছে। আর পড়বে? ঝিনুক নরম স্বরে জানালো, পড়ব। বাকিটা আপনার ইচ্ছা। আমার ইচ্ছেকে জড়াচ্ছ কেন? ও মা, স্বামীর ইচ্ছেকে সম্মান দিব না? ডিসগাস্টিং। কে তোমার স্বামী? আপনার মা বলল আপনি আমার স্বামী। স্বামী, বার্তা শুধু নামেই, অর্থাৎ লোক দেখানো, লোক ভুলানো। ঝিনুকের সারা মুখ জুড়ে অমাবস্যার আধার নেমে এলো। অসহায়ের মতো ফুলশয্যার বিছানা থেকে নেমে গেল। বিয়ের শাড়ি না চেঞ্জ করেই সোফায় গিয়ে হাঁটু ভাঁজ করে শুয়ে গেল। কি ব্যাপার, তুমি সোফায় কেন ঘুমাচ্ছ? রুক্ষ স্বরে জানতে চাইল আরশাদ।
আপনার বিছানায় আপনিই ঘুমান আরশাদ ভাইয়া, সেখানে ঘুমানোর অধিকার আমার নেই, তাই ইচ্ছেটুকু মরে গিয়েছে। ঝিনুকের টনটনে ব্যক্তিত্ববোধ ও আত্মমর্যাদাবোধ দেখে আরশাদের ভালো লাগলো। ঝিনুককে খাটানো ঠিক হবে না নিশ্চিত জেনে আরশাদ অফুরশোভিত বিছানায় ঘুমিয়ে গেল। ঝিনুক দু আঁখের কোণায় টলমল অশ্রু নিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন পাখি ডাকা ভোরেই ঝিনুকের ঘুম ভেঙে গেল। তবুও উঠতে ইচ্ছে করছে না। ব্যথার অনুভূতিগুলো গুমড়ে গুমড়ে মরছে। মনে মনে তার বাবার উপর অভিমানের ঝাঁপি তুলে ধরল। বাবা কি চাইলেই পারতো না আসল বাবাকে না করে দিতে? নাকি বাবা লোভে পড়ে গেল? পরক্ষণে বিপরীত মুখে ভাবনায় আচ্ছন্ন হয়ে গেল। সব দোষ ললাটের। ললাটের লিখন যায় না কো খণ্ডন, এ কথা দাদি প্রায়ই বলতো। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিন নাকি আল্লাহর হাতে। তাহলে বাবার আর দোষ কি? আমরা নিম্ন মধ্যবিত্ত, এদের সামান্য বেতনভুক্ত কর্মচারী আমার বাবা। তাদের এত বড় সমস্যা সমাধানের দায়িত্ব যখন বাবার উপর চাপিয়ে দিল, তখন আসলে বাবার না করার কোনো পথ ছিল না। মনিবের অনুরোধ ভৃত্য মানা করা দুঃসাহস দেখাবে কি করে? কিন্তু আমারও বাকি দোষ। কত শখ করেছে নিজের বিয়ে নিয়ে। হাতে পায়ে মেহেদি দিব, অনেক গয়না পরবো, গায়ে হলুদে হলদে রানী সেজে থাকবো, লাজুক লাজুক বদনে বাসর ঘরে বসে থাকবো। বর এসে চিবুক কুচিয়ে ধরবে, আমি লাজুক লতার মতো নুইয়ে পড়বো, অমনি সে ধরে ফেলবে। আর এখন কি হলো? ওই গুন্ডা আশু সুন্দর করে কথাই বলল না। উনারও বাকি দোষ। বিয়ে করতে গেল কাকে, আর করতে হলো কাকে? আমার পড়াশোনার কি হবে? ঝিনুকের দীর্ঘ ভাবনায় ছেদ ঘটল রুমের দরজার ঠক ঠক আওয়াজে। ঝিনুক দ্রুত উঠে গিয়ে দরজা খুলে দিল। সুপ্রভাত ভাবি। টুকু, প্রভাত বহু আগেই গত হয়েছে। শুভ সকাল ভাবি। ঝিনুক অচেনা স্থির চোখে চেয়ে আছে মেয়েটির দিকে। চিনতে পারছো না এই তো? আমি আরিশা, আরশাদ ভাইয়ার একমাত্র ছোট বোন। ভাইয়া উঠেছে? ঝিনুক বলল না, উনি ঘুমাচ্ছে। ও মা, সে কি কথা? উঠাও, ফ্রেশ হতে বলো। আর তোমার এখনো বিয়ের শাড়ি কেন পরনে? স্ট্রেঞ্জ। যাও ওয়াশরুমে, একটু পরেই নাস্তা নিয়ে আসছি আমি। ঝিনুক শুধু একবার ভাবলো, এক গাছের ফল দুরকম ফ্লেভারের হয় বুঝি। বোনটা কত মায়া ভরা কণ্ঠে কথা বলে, শুনতেই মনটা ভরে যায়। আর ভাইটা হয়েছে আস্ত একটা ড্রাগন ফল, বাইরেই শুধু রূপের জৌলুস, ভেতরটা পানসে ভরা। ঝিনুক ডাক দেওয়ার আগেই আরশাদ বিছানায় উঠে বসলো। ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল অতিরিক্ত গরমের জন্য। বিয়েতে পরে আসা ড্রেসটা পরে নিল। আরশাদ ঝিনুকের দিকে চেয়ে মনে মনে উচ্চারণ করলো, এতে কি পিচ্চি মেয়ে? পিচ্চি হলে কি হবে? একেবারে ধানি মরিচ, খুব ঝাল। শাওয়ার নিয়ে আমার বড় উপকার করেছো। তবে তোমাকে এনি হাও মুক্ত করে দিবই বাবা মাকে ম্যানেজ করে। এত ব্যাকডেটেড মেয়েকে নিয়ে চলা মুশকিল। বউ ছাড়া ঘরে ঢোকা অমঙ্গল। বউ নিয়ে ঢুকলাম, কি এমন মঙ্গল হয় দেখবো? আমি বিয়ে করব স্মার্ট মারিয়াকে, যে কালচার মেনটেন করে চলতে পারে। আপনাকে দেখলে মনে হয় বানর বংশের একজন, ভুলে মানুষ হয়ে গিয়েছেন। হঠাৎ ঝিনুকের মুখে এমন ব্যঙ্গাত্মক কিছু শুনে আরশাদ অগ্নিমূর্তি হয়ে যায়। নেমে তড়াক করে ঝিনুকের চুল চেপে ধরলো মুঠি করে। ঝিনুক কুঁকিয়ে উঠল। এটা কেন বললে? ঝিনুক তার একটি আঙ্গুল তাক করে আরশাদের খোলা পায়ের দিকে ইঙ্গিত করলো। আরশাদ মাথা নামিয়ে দেখলো, রোজ রাতের মতো গত রাতেও সে শর্ট ট্রাউজার পরে ঘুমিয়েছে। তাই তার ঘন কালো লোম ভর্তি উদাম পা দুটো দেখা যাচ্ছে। ছোটবেলায় তার পা দেখে বন্ধুরা বানর বলতো। গোপনে সংকোচ বোধ করলেও তা ঝিনুককে বুঝতে দিল না। শুধু কাট কাট গলায় বলল, নাস্তা খেয়ে তৈরি হয়ে নাও, তোমাকে তোমাদের বাসায় পাঠিয়ে দিব ড্রাইভার দিয়ে। শুধু কাট কাট গলায় বলল। বয়ে গেছে আমার আপনাদের বাসায় থাকতে, আমি নিজেই আজ চলে যেতাম আমাদের বাসায়। বলে ঝিনুক তার ব্যাগ নিয়ে নিল। চেন খুলে ভেতরে উকি মেরে দেখে আবার চেন বন্ধ করে দিল। আরিশা নাস্তার ট্রে নিয়ে রুমে ঢুকলো। ভাইয়া ফ্রেশ হয়েছো? তোমাদের দুজনের নাস্তা। হয়েছি। আর ডাইনিং এর কি হয়েছে? শুকনো গলায় জানতে চাইলো আরশা। কিছুই না, মা বললো তোমরা দুজন আরাম করে রুমেই নাস্তা করতে। আরশাদ মুখ গোমড়া করে বোনের দিকে চাইলো।
আরিশা চোখ দিয়ে ইশারায় বলল ভাইকে, কিছু করার নেই, মানিয়ে নেওয়া ট্রাই করো। তুইও বস আমাদের সাথে। ওকে, খাচ্ছি। তিনজনে নাস্তা করছে একসাথে। আরিশা গরম পরোটা ছিঁড়ে মুখে পুরে দিতে দিতে, ভাইয়া, আমি কিন্তু ওকে ভাবি বলতে পারবো না, নাম ধরেই ডাকবো। কি পিচ্ছি আর কিউট দেখতে। ও আমার 1 বছরের জুনিয়র হবে মেবি। তোর যা ইচ্ছে হয় বলিস, আমার কোনো আপত্তি নেই। এই মেয়ে, তোমার আপত্তি আছে নাম ধরে ডাকলে? জানতে চাইলো আরিশা। না নেই, নিচু গলায় জানালো ঝিনুক। তোমার নামটা কে রেখেছে ঝিনুক? দারুণ নাম। আমার আব্বু। ও আচ্ছা। পাশের বাসার দুজন ভদ্রমহিলা এলো ঝিনুককে দেখতে। জবেদা বেগম এসে ঝিনুককে নিয়ে গেলেন তাদের সামনে, পরিচয় করিয়ে দিলেন। ঝিনুক তাদের সালাম দিল। তারা ঝিনুকের প্রশংসা করলেও একটা জায়গায় কিছু শোনাতে কার্পণ্য করেননি। ভাবি, যত যাই বলেন, আপনাদের টাকায় যাদের পেটের ভাত জোগাড় হয়, এমন একটা মেয়েকে। থামেন প্লিজ বলে তাদের কথা না ফুরোতেই জবেদা বেগম ফুঁসে গেলেন। তারা সুবিধা করতে না পেরে উঠে চলে গেল। পরিবার থেকে শুরু করে সমাজে এমন কিছু নেগেটিভ চিন্তা ভাবনার লোক বাস করে, যাদের পেটের ভাত হজম হয় না, অন্যের দুর্বলতা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে দু চার কথা শোনাতে না পারলে যেন মুখ কালো করে ফেললো এমন অযাচিত কিছু শুনে। জবেদা বেগম একমাত্র পুত্রবধূর সামনে লজ্জায় পড়ে গেলেন। ঝিনুকের হাত ধরে নিজের বেডরুমে নিয়ে গেলেন। মন খারাপ করো না বৌমা। ও হ্যাঁ, তোমাকে আমার যখন যেটা ইচ্ছে হয় সেভাবেই ডাকবো। ঝিনুক কণ্ঠে আদুরেপানা ভাব এনে বলল, কোনো সমস্যা নেই মা, আমার জন্য আপনারা মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছেন। জবেদা বেগম ঝিনুককে বুকে জড়িয়ে বললেন, আরে মেয়ে বলে কি, আমরা মানুষের খাই না পড়ি, পাঁচে লোকে কিছু কথা বললে কান দিতে নেই, বুঝলে? হুম। মা, আমি পড়াশোনা করতে চাই। অবশ্যই তুমি পড়াশোনা চালিয়ে যাবে। তুমি তোমাদের বাসায় থাকবে সব সময়, সময় সুযোগ বুঝে এ বাসায় আসবে। তাহলে আপনাদের ড্রাইভার দিয়ে আমাকে পাঠিয়ে দেন। বোকা মেয়ে বলে কি, আরশাদের সাথে যাবে তুমি। এমন সময় আরশাদ এলো তার মায়ের রুমে। এই আরশাদ শোন, বিয়েটা যেভাবেই হোক হয়েছে, ওর মা বা পরিবারের অন্যরা তো তোকে দেখেনি। তুই ঝিনুককে নিয়ে যা, বিকেলে চলে আসিস। ও ওখানেই সব সময় থাকবে। আরশাদ বড় সন্তান হওয়ায় মা বাবার কথার অবাধ্য তেমন হতে পারে না। তবুও সুবোধ বালকের মতো বলল, মা, আমিও চাই ঝিনুক মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাক ওদের বাসায় থেকে। আমি আজ না গেলে হয় না মা, পরে যাব প্রমিস। ওকে ড্রাইভার দিয়ে আসুক না মা। আরশাদের বাবা জামান খান এগিয়ে এসে বললেন, এ কেমন কথা আরশাদ, তুই কবে থেকে এমন কাণ্ড জ্ঞান হলি? পরশ তার মেয়েকে আমাদের ঘরে ঠেলে পাঠায়নি। আমি তার কাছ থেকে তার মেয়েকে উপহার হিসেবে চেয়ে এনেছি। সেই উপহারের অমর্যাদা হোক, এটা অন্তত আমি চাই না। আমাদের মুসলিম সমাজের রেওয়াজ হলো, বিয়ের পর স্বামী তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যায়। তুই গাড়িতে করে বৌমাকে নিয়ে যাবি, এই আমার আদেশ। জামান খানের হুকুমের মাঝে বাগড়া দেওয়ার দুঃসাধ্য এখানে কারো নেই। যেন গুটিসুটি হয়ে বসে আছে। আর সাথের আগে গজ করতে করতে নিজের বেডরুমে চলে গেল। মিনিট 10 বাদেই আবার মায়ের রুমে এসে ঝিনুককে উদ্দেশ্য করে, চলো ঝিনুক, আমি নিচে যাচ্ছি। ঝিনুক তার হ্যান্ডব্যাগ নিয়ে এলো রুমে গিয়ে। জবেদা বেগম জামান খানকে পা ধরে সালাম দিল। তারা দুজনই ঝিনুকের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। আরিশা থেকেও বিদায় নিল। আরিশার বেশ মন খারাপ হলো ঝিনুকের জন্য। তারপর সে 4 তলা বাড়ির সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল। আরশাদ গাড়িতে বসে আছে। ঝিনুক গাড়ির দরজা খুলে ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলো, আমি কোথায় বসবো? আমার কোলে বসো। ফাজিল একটা, অন্ধ নাকি, জায়গা দেখতে পাও না? ক্ষুব্ধ হয়ে বলল আরশাদ। জিজ্ঞেস করায় অপরাধ হয়ে গেল? আপনি তো রাতে বলে দিয়েছেন যেন আপনার থেকে দূরে দূরে থাকি, তাই জানতে চাইলাম। এই বলে ঝিনুক গাড়িতে ঢুকে আরশাদের পাশে বসলো। তুমি মাকে বলেছো না যেন আমি তোমাকে নিয়ে যাই তোমাদের বাসায়? কাঁদো কাঁদো হয়ে ঝিনুক বলল, আল্লাহ, কি বলেন এসব? আমি বরং বলেছি একাই যাব। তুমি যে কি চিজ তা এক রাতেই আমার বোঝা হয়ে গিয়েছে। আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না ভুলেও। আমি তোমাকে তোমাদের বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসবো। তোমার সম্পূর্ণ খরচপাতি সব বহন করব, কিন্তু তোমাকে বহন করা আমার পক্ষে জাস্ট ইম্পসিবল। ড্রাইভার কই? ঝিনুক বলল।
তোমাদের বাসার জন্য যা যা প্রয়োজন সেসব আনতে পাঠিয়েছি। ও আচ্ছা। অভয় দিলে একটা কথা বলি ভাইয়া। হুম, বলো। আপনি বলছেন কাউকে বুঝতে দেওয়া যাবে না আমাদের মাঝে দূরত্বটা, কিন্তু আপনি যেভাবে চলছেন তাতে আপনিই ধরা খেয়ে যাবেন। আপনার পরিবার কেমন তা আপনি ভালোই জানেন। তাহলে কি করলে সাপও মরবে লাঠিও ভাঙবে না, সে উপায় জানা আছে? শুনুন, আপনি সুন্দরভাবে ফর্মালিটি মেনটেন করবেন মিথ্যে অভিনয় করে। যে মেয়েটা আপনার ভয়ে পালিয়েছে তাকে বিয়ে করলে যেভাবে তার বাবার বাসায় গিয়ে চলতেন, ঠিক আমাদের বাসায় সেভাবেই চলবেন। পারবেন না? পারবো। কিন্তু সে আমার ভয়ে পালিয়েছে কে বললো তোমাকে? তোমার এত বেশি ঠোঁট কাটা স্বভাব কেন? তোমার তো জন্মেও বিয়ে হবে না এই বদ স্বভাবের জন্য। ঠান্ডা গলায় বলল আরশাদ। নইলে পালাবে কেন? আমার ঠোঁট কাটা স্বভাব পিচ্চিকাল থেকেই। বিয়ে তো হয়েছে, আর কয়বার হবে? ড্রাইভার চলে আসলে তারা চুপ হয়ে গেল। আধ ঘন্টা পরে ঝিনুকদের বাসায় পৌঁছে গেল। ড্রাইভারকে বলে দিল বিকেলে গিয়ে যেন আরশাদকে নিয়ে আসে। ঝিনুকের পরিবার ভীষণ উচ্ছ্বসিত আরশাদের অমায়িক ব্যবহারে। তারাও জামাই আদরের এতটুকু ঘাটতি রাখেনি। আরশাদ দুপুরে লাঞ্চ সেরে কাজের অজুহাত দেখিয়ে বিকেলে চলে এলো তাদের বাসা থেকে। ঝিনুকের বাবা ঝিনুককে প্রশ্ন করলো, বুঝলাম না জামাই আমাদেরকে মা বাবা বলে ডাকলো না কেন? আগেও পরশ চাচা বলতো, আজও তাই বলল। সেটা হয়তো কথার টানে চলে এসেছে আব্বু, ঠিক হয়ে যাবে সামনে। ঝিনুক বলল, আব্বু আমার যে বিয়ে হয়েছে এটা কি বেশি মানুষ শুনে নিয়েছে? ঝিনুকের মা এগিয়ে এসে, হ্যাঁ সবাইকে আমরা ফোন করে জানিয়ে দিয়েছি। বিয়ে শাদীর বিষয় আনন্দের বিষয়, লুকানোর কিছুই নেই এখানে। কেন ঝিনুক, কোনো সমস্যা হয়েছে সেই বাসায়? না আম্মু, ওনাদের বাসায় সবাই ভীষণ ভালো, আমাকে অনেক আদর করছে। আমার পড়াশোনা ভালোভাবে চালিয়ে নিতে হলে আমাদের বাসায় থাকতে হবে, তাই ওনাদের সম্মতিতেই চলে এলাম। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে স্কুলে বিদায় অনুষ্ঠানই আজ। এই স্কুলে যে কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আরশাদ। ঝিনুকের বিশ্বাস ছিল আরশাদ অন্তত আজ থাকবে না। আরশাদ একটু আড়ালে আড়ালেই ছিল, ঝিনুক যেন দেখতে না পায় সেজন্য। তাদের ক্লাসের অনেকেই যার যার মতো করে আবৃত্তি, গান, নাচ, কবিতা, গল্প বলা, অভিনয় করে মঞ্চ কাঁপিয়ে তুলছে। ক্লাসের মুনিয়া নৃত্য করলো, সবুজ এলমা আবৃত্তি করলো, এশা অভিনয় করলো। শিক্ষকগণও যে যা পারে তাই করলো। এবার ঝিনুকের পালা। সবার দৃষ্টি ঝিনুকের দিকে নিবদ্ধ হয়ে আছে। আচমকা ঝড়ের মতো ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ঝিনুকের মনের আকাশে ভারী মেঘের ঘনঘটা। তবুও সবার অনুরোধে ঝিনুক স্টেজে উঠে দাঁড়ালো, মাইক্রোফোন হাতে নিল। কৃষ্ণচূড়ার রং মেখেছে ফাগুনের লালে, ফাগুনের এই আগুন ঝরা দিনে। এমনই এক ফাগুনের দ্বিপ্রহরে হেঁটেছে খানিকটা পথ তোমায় ভেবে। ফাগুনের আগুন লেগেছে গায়ে, আমিও একলা ফাগুন হলেম, আগুন ঝরা রোদ্দুরে। ফাগুন দিনের আগুন হয়ে তোমার স্মৃতি মন্থনে একলা আমি হাঁটছি পথে, উদাসী তোমার বিহনে। মুখরিত করতালিতে পরিবেশ আনন্দময় ও উপভোগ্যময় হয়ে গেল। আরশাদ পেছনে বসে বিমুগ্ধ হয়ে নিবিষ্ট চিত্তে দুচোখ বন্ধ করে শুনেছিল ঝিনুকের আবৃত্তি। ঝিনুকের সারা মুখ রক্তিম বর্ণ ধারণ করলো আরশাদকে দেখা মাত্রই। ঝিনুকের সারা মুখ রক্তিম বর্ণ ধারণ করলো। ঝিনুক গিয়ে তার সিটে বসলো। স্কুল ছেড়ে চলে যেতে হচ্ছে এই ভেবে মনটা ভারাক্রান্ত আজ। একটু পরেই সব শিক্ষকদের আবদারপূর্ণ আদেশে ঝিনুক আবার স্টেজে যেতে বাধ্য হলো। এখন তমাল গান গাইবে, সে গানের সাথে ঝিনুক একটু অভিনয় করবে। অভিনয় আবৃত্তি করে ঝিনুকের ঝুড়িতে বেশ কিছু পুরস্কারও উঠে এসেছে। বাতাসে গুনগুনিয়ে এসেছে আজ ফাগুন, বুঝিনি তোমার ছোঁয়ায় এত যে আগুন। ও এলোমেলো হয়ে যায় মন, কেন যে আজ বুঝি না। দাবানল আজ ছড়ালো পার করে সীমানা, এ মনের আকুল বাসনা, প্রিয় একবার ধরা দাও না। রবে না তোমার একলা ফাগুন, সঙ্গী হতে চায় পিয়াসু মন। ছাত্র শিক্ষক সবার উপচনে করতালিতেও ঝিনুক উৎফুল্ল হতে পারছে না, কারণ আরশাদের উপস্থিতি তাকে অসহিষ্ণু করে তুলছে। যে মানুষটা তাকে স্ত্রী না ভেবে শুধু বোঝাই ভাবলো,
সে কেন তার নাচ দেখে, কবিতা শুনে আনন্দ পাবে? কিশোরী বয়সের আবেগ অবাধে দাপাদাপি করে চলে মস্তিষ্কের প্রতিটি কোষ থেকে কোষে। একে নিয়ন্ত্রণ করার চাবি পৃথিবীর কোনো মহামানবের হাতেও নেই। সদ্য পার হওয়া অষ্টাদশী ঝিনুক নিজের উপর অভিমানে অনুযোগে গোপনে মুষড়ে যাচ্ছে। কেন যে সেদিন নিজেই এই বদের বিয়েতে গেলাম আব্বুর সাথে। বিশেষ করে গিয়েছি একটু খাওয়ার লোভে। বিয়েবাড়ির চিকেন ফ্রাই, কাবাব, চিংড়ি ভাজা, রেজালা, জর্দা, ফিরনি খেতে আমার খুব ভালো লাগে। বাসায় জীবনে এত সুস্বাদু আইটেম একসাথে রান্না করা হয় না। মাংস খেতে পারি বছরে দুবার মাত্র। একবার আব্বু কিনে আনে, তখন আম্মু আলুর বড় বড় টুকরো দিয়ে ঝোল করে রান্না করে। আরেকবার খেতে পারি কোরবানির সময় আত্মীয় স্বজন দিলে, তখন আম্মু রেজালা করে। মধ্যবিত্ত হলেই যত বিপদ, গরিব হতাম ভালো হতো, সবার কাছে গিয়ে গিয়ে সবসময় সাহায্য চাইতে পারতাম। নিজের ভাগ্যকে অভিসম্পাত দিতে লাগলো ঝিনুক। মুনিয়া কনুই দিয়ে মৃদু ধাক্কা দিল ঝিনুককে। ঝিনুক ঘাড় ঘুরিয়ে চাইল, কি রে, কিছু চিন্তা করছিস মনে হয়? আমরা যে বিদ্যালয় ছেড়ে যাচ্ছি তাই খারাপ লাগছে রে। এই বিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণ জুড়ে কত শত স্মৃতি আমাদের। কত দুষ্টুমি করেছি, কত খেলা খেলেছি, কত কথার আড়ি নিয়েছি। আমারও খারাপ লাগছে রে ঝিনুক। সবাই কি আর পরে এক কলেজে ভর্তি হব যে দেখা হবে? কার বাসা কোথায়, কোনটা কোথায় ভর্তি হয় কে জানে। এই ঝিনুক, আমার সেই বিষয়টা এখনো মনে পড়ছে। ঝিনুক চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কোন বিষয়? তখন বর্ষাকাল ছিল, আমরা ক্লাস 7-এ পড়ি। কাগজের নৌকা বানিয়ে আমরা বিলের পানিতে ছেড়ে দিয়েছিলাম। পানির স্রোতে আমাদের নৌকা যখন দূরে চলে যাচ্ছে, তুই পায়জামা খুলে ফ্রককে উড়ুতে গুজিয়ে পানিতে নেমে গিয়েছিস নৌকাটাকে তুলে আনতে। হয়েছে থাম মুনিয়া, ইডিয়েট একটা কোথাকার। থামছি, শোন না। কয়দিন আগে যে সবুজ ডাক হয়ে স্কুলে এসেছে, আর এসা ওর মাথায় পচা ডিম ভেঙেছে, তার প্রতিশোধ সবুজ কিভাবে নিয়েছে ওপেনলি দেখেছিস? উফ, থাম না প্লিজ, শুনতে ভাল লাগছে না। এই মুখে তালা দিলাম, দেখি কে চাবি দিয়ে খোলে। ঝিনুক পাকানো চোখে তাকায় মুনিয়ার দিকে। মুনিয়া চুপ হয়ে থাকে। স্যারগণ বিদায়ী বক্তব্য দিল, পরীক্ষার প্রস্তুতি নিয়ে নানা মোটিভেশনাল কথা বলল। সবশেষে সবাই লাঞ্চ করলো, চিকেন বিরিয়ানির সাথে মিনি সাইজের ঠান্ডা পানীয়ের বোতল। এদিকে আরশাদ হলরুমের পেছনে দরজা দিয়ে বের হয়ে গেল। মনে মনে ভেবে নিল, তুমি যতই ধরিবাজ মেয়ে হও না কেন, এই আশাকে ঘায়েল করতে পারবে না। তুমি ভালো করে জানতে যে আজ আমি থাকবো, তাই আমাকে ইমপ্রেস করার জন্য হেলে দুলে নেচেছ। তোমার অবস্থান ভেদে এমন করাটাও আবশ্যক বটে। ভেবেছ এরপর সিনেমার নায়কের মতো আমি গিয়ে তোমার ওই বাঁশের কঞ্চি মার্কা হাত ধরে সরি বলবো, লাভ ইউ বলবো, ব্লা ব্লা ব্লা। হুম, মনে রেখো, তোমাকে আমি পছন্দ করে ঘরে তুলিনি, আমার বাবা মা পছন্দ করে ঘরে তুলেছে। অনুষ্ঠান শেষে যার যার মতো করে সবাই চলে গেল। ঝিনুক দৃষ্টির সীমানায় আর দেখতে পেল না আরশাদকে। দেখতে পেল না বলে কোনো দুঃখবোধ হলো না তার মনে, বরং স্বস্তি বোধ হলো। এবং আরশাদ যে তাকে পছন্দ অপছন্দ করে এই বিষয়ে আরেকবার স্বচ্ছ একটা আভাস পেল। ভাগ্যিস বিয়ের কথা ক্লাসে কাউকেই জানায়নি, ঝিনুক মনে মনে বলল। ভগ্ন স্তূপের মতো যে সম্পর্ক কেবলমাত্র সাক্ষী হয়েই দাঁড়িয়ে আছে, সেই সম্পর্ককে প্রকাশ্যে প্রকাশ করা মানে নিজের কাছে নিজেকেই সস্তা করে ফেলা। ঝিনুক নিজেকে মূল্য দিতে জানে। নিত্য টানাপোড়েনের সাথে যুঝে যুঝে বড় হয়েছে। জীবনের এপিঠ ওপিঠ খুব কাছ থেকে পরখ করে দেখেছে। স্কুলের মাঠ পেরিয়ে যেতে যেতে ফিস ফিস করে ঝিনুক বলে, জামান খানের একমাত্র পুত্র আরশাদ, আপনি যদি মনে করেন আপনার গাড়ি বাড়ি বাসার চমক মারা আভিজাত্য, গহনা, ডাইনিং জুড়ে বাহারি পদের ব্যঞ্জন, আয়েশি জীবনযাপন, এসবের মোহে কাবু হয়ে গিয়েছি আমি, তাহলে ধরে নিব আপনি নেহাত বোকা, মানুষ চিনতে ভুল করেন। আপনার ছায়া মারাতেও আমি অপ্রস্তুত। 1 মাস পর ঝিনুকের পরীক্ষা শুরু হয়ে ভালোভাবে শেষ হয়ে গিয়েছে। এই পরীক্ষা 2 বছর আগেই দেওয়ার কথা তার, কিন্তু শহরে চলে আসায় আবার তার টাইফয়েড জ্বর হওয়ার দরুন 2 বছর পিছিয়ে গেল সে। অথচ তার সাথে 19-এ পা দেওয়া সবাই কলেজে পড়ে এখন। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে রোজ তার বাবা পরশ তাকে নিয়ে গিয়েছে। এছাড়া তার সাথে যাওয়ার আর কেউই নেই। তার কোনো ভাই নেই,
একমাত্র বড় বোন জিনিয়ার বিয়ে হয়ে গেছে। তার স্বামী রাকিব একটা কোম্পানিতে চাকরি করে। মা পারুল বাইরে রাস্তাঘাটে চলতে ভয় পায়। ঝিনুকেরা আগে গ্রামেই বাস করত। কয়েকটা জরুরি ইস্যুর জন্য ঝিনুকের বাবা পরিবার ঢাকায় নিয়ে আসে। তার বাবা মেসে বা বাইরে খেতে পারে না। ঝিনুকের ক্লাস 5 এর রেজাল্ট খুব ভালো হয়। সে বৃত্তি পায়। ঢাকায় একজনের ব্যয়ভার এবং গ্রামের সংসার দুইয়ের সাথে আয়ের ব্যালেন্স করতে হিমশিম খেয়ে যাচ্ছিল তার বাবা। ঝিনুককে তার বাবা আরশাদের কথা জিজ্ঞেস করে। কি রে ঝিনুক, আরশাদকে পরীক্ষার হলে সামনে একদিনও দেখলাম না যে। আমাদের কাছে ফোনও তো করেনি। ঝিনুক বানিয়ে বলে উনি রোজ এসে কি করবে, মাঝে মাঝে পরীক্ষা শেষে এসে পরীক্ষার খবর নিত। আর আমি আগেই না করে দিয়েছি পরীক্ষা চলাকালীন যেন ফোন না দেয়। এতে আমার মাইন্ড ডাইভার্ট হতে পারে। তাই তোমাদের কাছে ফোন আসেনি। ও আচ্ছা, বলে ঝিনুকের মা বলল, আমার মোবাইলে তোর শাশুড়ি মাঝে মাঝেই ফোন দেয়, সবার কুশলাদি জিজ্ঞেস করে। এই পরিবারটা খুব ভালো, বড় মনের। গ্যারাকলে আটকে গিয়েছে বলেই আমাকে নিয়েছে তারা, নইলে আকাশ কুসুমের মতোই। উপরওয়ালার হুকুম ছিল রে মা, নইলে এত উঁচু ঘরে আমাদের ঘরের মেয়ে কেমন করে বউ হয়ে যায়। ঝিনুকের মায়ের গলা জড়িয়ে ধরে আহ্লাদে সরে। আম্মু আব্বুকে বলো না আমি গ্রামে যাব বেড়াতে। পড়া কোচিং এই সেই করে 3 বছর হয়ে গেল গ্রামে যাই না। ঝিনুকের মা বলল, এখন আর তোর আগের জীবন নেই। চাইলেই হুট করে যে কোথাও যাওয়া যাবে না, তাদের অনুমতি লাগবে। তোর শাশুড়িকে ফোন দিয়ে অনুমতি নিয়ে নিস। ঝিনুক বলল, উনি হলে কথা বলতে রাজি আছি, অন্য কেউ হলে না। কথার টানে ঝিনুক এটা বলে নিজেই বেকুব হয়ে গেল। অন্য কেউ হলে না? এই অন্য কেউটা কে বুঝলাম না। কৌতূহল নিয়ে জানতে চাইলো তার মা। ঝিনুক থতমত খেয়ে বলল, আরে দুষ্টুমি করে উনার কথা বলছি আম্মু। ও আচ্ছা, বুঝলাম। আমার মোবাইল দিয়ে তোর শাশুড়িকে ফোন দে, নাম্বার সেভ করা আছে বেআইন লিখে। ঝিনুক হেসে ফেলল, বললো, তোমার বড়লোক বেআইন কদিন থাকে দেখো। ঝিনুকের মা রেগে গেল। এমন অলক্ষণে কথা মুখ দিয়ে বের করাও পাপ। তওবা কর মেয়ে। ওহ, তওবা করছি আম্মু, মনে মনে। ঝিনুক ফোন দিল জবেদা বেগমকে। সালাম দিয়ে কিছুক্ষণ কথা বলল, গ্রামে যাওয়ার বিষয়ে বলল। শাশুড়ি এক বাক্যে অনুমতি দিল। ননদ আরিশার সাথেও হু হু হা হা করে বেশ জমিয়ে গল্প করলো। রাতে আরশাদ বাসায় ফিরলে জবেদা বেগম ঝিনুকের গ্রামে যাওয়ার বিষয়ে বললেন। শুনে আরশাদ জবাব দিল, আম্মু, আমার কোনো মাথা ব্যথা নেই এই মেয়েটাকে নিয়ে। যাবে তাতে আমার কি? তাজ্জব বনে গেলেন জবিতা বেগম। হেয়ালি করে এসব কি বলছিস তুই? আর তাকে অবশ্যই একটা মোবাইল কিনে দিস গ্রামে যাওয়ার আগে। এটা তোর মাথায় কেন আসলো না বুঝলাম না। ওর কোনো মোবাইল নেই আমি জেনেছি। মনে মনে রাগে বেলুনের মতো ফেটে যাচ্ছে আরশাদ গুনগুন করে। তোমরা আসলেই বুঝবা না। বুঝলে কল্যাণ ও কল্যাণের ঘাড়ে আশ্রয় নিয়ে যাকে তাকে আমার কাঁধে ঝুলিয়ে দিতে না। ঝিনুকের মায়ের ফোনে ফোন করে আরশাদ ঝিনুককে বাইরে একটা নির্দিষ্ট স্থানে দেখা করতে বলল। আরশাদ এলো। হাতে ঝিনুকদের বাসার জন্য বেশ কিছু উৎকৃষ্ট মানের ফল ফলাদি। সেটা ঝিনুকের হাতে দিল। আর একটি ছোট প্যাকেট তার হাতে এগিয়ে দিয়ে, এখানে নিউ মোবাইল সেট আছে তোমার জন্য, সিম সহ সব ওকে করা আছে। ঝিনুক আন্তরিকতার সাথে, কি দরকার ছিল শুধু শুধু টাকা নষ্ট করে আমার জন্য মোবাইল কেনার? আমার জন্য দরকার ছিল না, আম্মু বলল তাই কিনে দিলাম। আরশাদের মুখে নির্দয়ের মতো বাক্যটি শুনেই তেতে উঠল ঝিনুকে। প্যাকেটটি আবার আরশাদের হাতে দিয়ে বলল, নিয়ে যান। আমারও কোনো প্রয়োজন নেই অন্য কারো টাকার মোবাইল ইউজ করার। বলে পা চালিয়ে দ্রুত অদৃশ্য হয়ে গেল আরশাদের সামনে থেকে। আরশাদের কোনো গিফট কোনো মেয়ে ফিরিয়ে দিতে পারে এটা সে যেন বিশ্বাস করতে পারছে না। ঝিনুকের ব্যক্তিত্ব বোধ আর জেদ আরশাদকে শুধু বিস্মিতই করেনি, ভাবনার অতলে তলিয়ে দিল। আরশাদ একই স্থানে কিয়ৎক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। চিন্তা করছে ঝিনুকদের বাসায় গিয়ে মোবাইল দিয়ে আসবো কিনা। না, একদম না। কিন্তু বাসার সবাই যখন ওর মোবাইলে ফোন দিতে চাইবে তখন, ওহ গড, কি একটা আপদ কপালে জুটিয়ে দিলে। এই তেদরকে একদম টলারেট করা যায় না। ধুর, দিবই না। বাসায় ঝাড়ি খাবো, তবু এই মেয়ের কাছে মাথা নোয়াবো না। যেই ভাবা সেই কাজ। আরশাদ চলে গেল সেখান থেকে। 2 দিন পরে ঝিনুক গ্রামে চলে গেল অবকাশ যাপনের জন্য। সাথে কোনো মোবাইল নেই। ঝিনুক যখন যে আত্মীয়দের কাছে থাকে তখন তার বাবা মা বোন তাদের মোবাইলে ফোন দিয়ে ঝিনুকের সাথে কথা বলে। নানুদের খালাদের ফুফুদের সবার বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঝিনুক।
সঙ্গী হিসেবে যখন যাকে পাচ্ছে তাকেই সাথে নিচ্ছে। ভুলেই গেল তার যে বিয়ে হয়েছে, যে সে অন্যের অধীনে সমবয়সী কাজিনদের নিয়ে হারিয়ে গেল, হারিয়ে যাওয়া বালিকা বয়সের দুরন্তপনায়। পৃথিবীর সমস্ত চঞ্চলতা ঝিনুকে সারা চিত্তে ভর করেছে। পাখি ডাকা ভোরের স্নিগ্ধ হাওয়ার পরশ গায়ে বোলাতে বোলাতে হেঁটে যায় বাড়ির সামনের দিকের বহু পথ। দুচোখ বন্ধ করে নেয় মাটির সোদা গন্ধ, ছিঁড়ে নেয় পথের পাশে ফুটে থাকা নাম না জানা পুষ্পকলি, আলতো করে চেপে ধরে গালের একপাশে, আনমনে মিষ্টি হাসে। পুকুরে ছায়া ঘেরা শান বাঁধানো ঘাটে যখন গোসল করতে যায় ঝিনুক, তখন পুকুরের পানিতে ঝুঁকে থাকা আম গাছের শাখা থেকে লাফ দিয়ে পড়ে উটি ধরা মাছরাঙা পাখির মতো অবাধে সাঁতরে চলে যায় পুকুরের এপার থেকে ওপারে। সবাই মিলে পানিতে হই হুল্লোড় করে, যেন জল উৎসবে মেতেছে ঝিনুকের দল। মধ্য দুপুরে ঘরের পেছনে মাচার উপরে উড়াউড়ি করতে থাকা নানান রঙের ফড়িং আর প্রজাপতি, ঝিনুক তাদের পেছনে ছুটে ছুটে ঘেমে লাল হয়ে যায়, দু একটাকে ধরেও ফেলে। ক্লান্ত বিকেলের অবসরে উঠানে খেলতে থাকে তার আগের খেলাগুলোই, ডাঙ্গুলি, রুমাল চুরি, রজ্জুলম্ফ, লুডু, সাতগুটি, ব্যাডমিন্টন। প্রতিটি মানুষের ভেতরে একটি চঞ্চল শিশু ঘুমিয়ে বাস করে। উপযুক্ত পরিবেশ পেলেই সে জেগে ওঠে, উদ্ভাসিত করে তার স্বরূপ। তাকে দমিয়ে রাখতে পারে না জগতের কোনো দুর্বার শক্তি। রাতে ঘুমাতে গেলে কাজিনেরা ঝিনুকের কাছে তার রাজকুমারের গল্প শুনতে চায়। ঝিনুক চালাকি করে প্রসঙ্গ এড়িয়ে যায়। প্রায় 15 দিন পরে জামান খান আরশাদকে ডাক দিলেন নিজেদের রুমে। আরশাদ এলো বাবার ডাকে। জবিতা বেগম বিছানার একপাশে মুখ আধার করে বসে আছেন। আরশাদের বুঝতে বাকি রইল না কাহিনীটা কি, তবু না বোঝার ভান করলো। মুখে ছল করা হাসির প্রলেপ এঁকে জিজ্ঞেস করলো, আম্মু কি হয়েছে? জবেদা বেগম মুখ উঁচ করে বসে আছেন, মুখে কোনো রা নেই। জামান খান বললেন, কি হতে আর বাকি কি? তোর মা যে তোকে বলল বউকে মোবাইল কিনে দিতে দিয়েছিস? আরশাদ ভেজা বিড়ালের মতো কাইকুই করতে লাগলো। বাবা, ইয়ে মানে? এক শব্দে জবাব দে বলছি, ইয়েস অর নো। নো। তাহলে সেটা তুই তোর মাকে জানাসনি কেন? তোর মা জানে তুই কিনে দিয়েছিস, কারণ তুই একটা জিপি নাম্বারও দিয়েছিস তোর মাকে বইয়ের নাম্বার বলে। জবেদা বেগম বললেন, জানি বউ গ্রামে গিয়েছে সেই কবেই। আজ তোর দেওয়া নাম্বারে বারবার ফোন দিলাম, কিন্তু যাচ্ছে না। ভাবলাম কোনো সমস্যা হলো কিনা। তার মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, আরশাদ যে বউকে মোবাইল কিনে দিল সাথে নেয়নি? তার মা আকাশ থেকে পড়লো, জানালো, না আপা, কোনো মোবাইল দেয়নি তো। দিলে আমার মেয়ে অবশ্যই আমাকে দেখাতো। শুনে আমার মাথা কাটা পড়লো। কি অপমানিত হলাম চিন্তা কর তুই। পরে নয় ছয় বুঝিয়ে বিদায় নিলাম তার মায়ের থেকে। তুমি থামো জবেদা, এই বলে পুত্রের দিকে চাইলেন। আরশাদ এক ঝলক নেত্র পল্লব উল্টিয়ে পিতাকে দেখল। পিতার চাহনিতে এক পাহাড় কাঠিন্যতা ভর করেছে। অনর্গল বলে যাচ্ছেন, মোবাইল দিসনি কেন কিনে, যখন বিয়ের সেন্টারে ঠিক করা বউ উপস্থিত হলো না, এবং এই মেয়েকে ঠিক করে তোকে জানালাম একটা ভালো মেয়ের সন্ধান পেয়েছি, বিয়ে করবি, তখন বলিসনি বাবা তোমরা যা ভালো মনে করো তাই করো? আমি এটা অস্বীকার করছি না বাবা। তাহলে তোর সমস্যাটা কোথায়? ঝিনুক আমাদের স্টাফের মেয়ে বলে, মধ্যবিত্ত ঘরের বলে, অতি মডার্ন নয় বলে, কোনটা বল? মেয়েটার সাথে দুদিন না কাটাতেই তোর এত অরুচি ধরে গেল তার প্রতি? আরশাদের মেজাজ এবার চড়াই উঠল। সাধ্যমতো মেজাজকে নিয়ন্ত্রণ করলো। দৃঢ় স্বরে নিরস ভঙ্গিতে বলল, বাবা তোমরা যা ভাবছো তা একদম সত্যি নয়। আমাদের সবার পছন্দ করা মেয়েকে ঘরে তোলা গেল না। আমার মনের অবস্থাটাও তোমাদের রিয়েলাইজ করা দরকার। 1 মিনিট বলে আরশাদ লম্বা লম্বা পা ফেলে নিজের রুমে গিয়ে একটি বাক্স নিয়ে এলো, ছুঁড়ে মারলো বিছানার উপরে। এই দেখো মোবাইল। আম্মু যেদিন বলছে তার পরের দিন এই নিউ মোবাইল সেট কিনে তার জন্য নিয়ে যায়, কিন্তু সে মোবাইল নেয়নি, আমাকে ইনসাল্ট করেছে। পাশের দোকানের ভেতর থেকে কিছু মানুষ তাকিয়েছিল তখন। বেঁচে গেলাম শুধু সেটা আমার জন্য অপরিচিত এলাকা বলে। জবেদা বেগম জামান খান একে অপরের মুখের পানে চাইলেন। কণ্ঠকে খাদে নামিয়ে জিজ্ঞেস করলেন, জবেদা বেগম কি বলিস তুই? মোবাইল না নিয়ে প্রত্যাখ্যান করলো? এটা তো নেওয়া যাচ্ছে না কিছুতেই। তুই শুরু থেকে বলতো। মোবাইলের প্যাকেট আর ফ্রুটসের ব্যাগ তার হাতে দিলাম। সে বলল,
কি দরকার ছিল টাকা খরচ করে আমার জন্য মোবাইল কেনার? আমি রিপ্লাই দিলাম, আমার জন্য দরকার নেই, আম্মু বলেছে তাই কিনেছি। জাস্ট এই বাক্য শুনেই সে রেগে গেল। মোবাইল আমার হাতে দিয়ে বলল, তারও দরকার নেই আমার টাকার দেওয়া মোবাইলের। তারপর চলেই গেল। শুনলে কথা জবেদা? সদ্য বিয়ে হওয়া একটা স্ত্রীকে এমন কথা বললে মোবাইল ফেরত দেওয়াটাই বাঞ্ছনীয়। শুধু আমাদের আত্মসম্মান আছে, তাদের নেই। সে তো বুঝে নিয়েছে তুই তাকে অপছন্দ করিস, তাই নিতে বিবেকে বাঁধল, ভারী গলায় বললেন জামান খান। জবেদা বেগম বলল, তাদের বাসায় গিয়ে দিয়ে আসতি? উরি পাপস, তুমি গিয়ে দিয়ে আসো, কি দেমাগ তার, আবার আমি যাবো তেলাতে? এছাড়াও এই মেয়ের সমস্যা হলো মুখে কিছুই আটকায় না, চটাং চটাং কথা বলে, খুবই অভদ্র। আমাকে বিয়ের রাতেই বলে গুন্ডা, সকালে বানর। পারলে আমি তার দুঠোঁট সেলাই করে দিতাম, নয়তো সুপার গ্লু লাগিয়ে দিতাম। এটাকে তুই এভাবে দেখছিস কেন? ধরে নে ঝিনুক স্পষ্টবাদী মেয়ে, যখন যা মনে হয় তাই বলে দেয় রাগ ঢাক না করেই। গালে হাত দিয়ে বসে আছে জামান খান, সারা মুখে উৎকণ্ঠার ছাপ। জবেদা বেগম বলছে, এই মেয়েটা যে গ্রামে গেল, তার আত্মীয় স্বজন আমাদের সম্বন্ধে ধারণা করবে নামেই বড়লোক, আসলে পুরোই ছোট লোক। বউকে একটা মোবাইল কিনে দেওয়ার ঔচিত্য বোধও নেই। তুই কালকের ভেতরেই তাদের গ্রামের অ্যাড্রেস দিয়ে মোবাইল সুন্দরবন কুরিয়ারে বা কন্টিনেন্টালে পাঠিয়ে দিবি। আর শোন বাবা, ও গ্রাম থেকে এলে বাসায় নিয়ে আসিস। পাশাপাশি থাকলে, পাশাপাশি থাকা হলে দেখবি সময়ের সাথে সাথে একটু একটু করে মন বসে যাবে তার উপর। মানুষ একটা কুকুরকে পাললেও মায়া লেগে যায়, আর ও তো একজন মানুষ। আচ্ছা দেখি কি করা যায়, বলে আরশাদ পা ঘুরিয়ে রুম থেকে চলে যাচ্ছে। অমনি জামান খান শোন বলে আদেশ দিল, সামনের দিকে আর যেন কোনো কিছু না শুনি উল্টা পাল্টা। জোর করে মন বসানো যায় বাবা? যায় না, তবে ভেতর থেকে চেষ্টাও করতে হয় মন বসানোর জন্য। ও কোনো মাটির হাঁড়ি নয় যে ভেঙে ফেলবি, কাগজ নয় যে ছিঁড়ে ফেলবি, বেলুন নয় যে উড়িয়ে দিবি, জল জ্যান্ত মানুষ। সুতরাং তাকে নিয়ে পজিটিভলি ভাব, রুমে গিয়ে নিরালায় দেখবি ভালো লাগছে। তাকে নিয়ে ভাবার মতো আমার ঝুলিতে কিছুই নেই, অত বেহুদা সময় নেই আমার, বলেই আসাদ দপদপ পায়ে চলে গেল নিজের রুমে। আসাদ পরের দিনই ঝিনুকের বাবার থেকে গ্রামের কুরিয়ার অ্যাড্রেস নিল, মোবাইল সেটটি পাঠিয়ে দিল, বাসায় সবাইকে জানিয়ে দিল এটা। জবেদা বেগম পুত্রবধূর সাথে কথা বলে অভিমান ভেঙে দিয়েছেন। মায়ের মতো শাশুড়ি মনে আঘাত দেওয়াটা সমীচীন হবে না। চাইলে মোবাইলটা গ্রাম থেকে ফেরত দেওয়া যাচ্ছে না, নয়তো এই মোবাইল মরে গেলেও ইউজ করতো না ঝিনুক। নিজেকে কোনো মতে প্রবোধ দিল ঝিনুক। এইদিকে রাতে আরশাদ একা বিছানায় শুয়ে শুয়ে প্ল্যান করছে ঝিনুককে নিয়ে। তোর জন্য বারবার কথা শুনতে হচ্ছে, তুই ঢাকায় আয়, তোকে বাসায় নিয়ে আসবো আম্মুর ইচ্ছে অনুযায়ী। আর এমন সিচুয়েশন ক্রিয়েট করব যেন তুই নিজে থেকেই বিদায় নিতে বাধ্য হস। তোকে খ্যাপা কুকুরের মতো খেপিয়ে তুলবো আমার বিরুদ্ধে। তখন আমাকে ঘৃণা করেই তুই পালাবি, এছাড়া নো ওয়ে। এদিকে জামান খান স্ত্রীকে বলছে, আশাদের মনে যেন বউয়ের জন্য ভালোবাসা জন্মে, বউকে দিয়ে তেমন কাজকর্ম করানোর চেষ্টা করো। জবেদা বেগম জবাব দিল, আমিও তাই ভাবতেছি কিভাবে কি করা যায়, দেখি আগে বউ আসুক, তারপরে নানা কৌশল অবলম্বন করতে হবে। এছাড়া এ দুটোকে এক করা মহা মুশকিল হয়ে যাবে। আরিশা চিন্তা করছে ভাবিকে কিছু হট টিপস দেবো বাসায় আসার পরে, সেগুলো অ্যাপ্লাই করবে ভাইয়ার উপরে। আর তখনই শুরু হবে দুজনের রোমান্টিসিজম। উফস, লাভ ইউ ঝিনুক। বসন্ত বিদায় নিচ্ছে সবুজ প্রকৃতিকে মাখো যৌবনের উন্মাদনা দিয়ে। উদাম বৃক্ষ শাখায় নবপল্লব গজিয়ে ওঠার আশীর্বাদ, ডালে ডালে কোকিলের কুহুতান। প্রকৃতিতে যেন আলোর নাচন, সাজ সাজ রব। গ্রামে থেকে এই বসন্তকে পুরোদমে উপভোগ করছে ঝিনুক। খালা ফুপুর হাতের মজার সব রান্না খেয়ে হালকা স্বাস্থ্যবতীও হয়েছে। 1 মাসের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে ঝিনুক গ্রামে এসেছে। এখন তার ঢাকায় আসতে মন সায় দিচ্ছে না কিছুতেই। মন চাচ্ছে গ্রামেই রয়ে যেতে। রেজাল্টও দিয়ে দিয়েছে, খুব ভালো রেজাল্ট করলো সে। ঢাকায় আরশাদ ছাড়া দুই পরিবারে বাকি সবাই তাকে মিষ্টি মুখ করানোর জন্য মুখিয়ে আছে। এই ভেতরে দায়সারা ভাবে মাঝে মাঝে ফোন দিয়ে কথা বলেছে আরশাদ ঝিনুকের সাথে। ঝিনুকও কম যায় না, নিজ থেকে ইচ্ছে করে একবারও আরশাদকে ফোন দেয়নি। তা কিন্তু আরশাদ গায়েও মাখল না।
যাকে ভালো লাগে না তার কাছে কোনো প্রত্যাশাও থাকে না, আর যেখানে প্রত্যাশা নেই সেখানে না পাওয়ার শূন্যতাটুকু নেই। আরিশা আরশাদের কাছে গিয়ে গা ঘেঁষে দাঁড়ালো, আবদারের ঢালি নিয়ে। ভাইয়া, তোমার মুড অন না অফ? কারণ, প্লিজ বলো না। অন। তুমি ইজি না বিজি? ইজি। এই কাহিনী কি রে তোর? ঘোড়ার ডিম পেয়েছিস মনে হয়। পাইনি, পেলে তোমাকে বাদ দিয়ে খাবো না। একটা গুরুত্বপূর্ণ আর্জি পেশ করতে চাই। ন্যাকামি করবি না, ছেড়ে কাশি দে বলছি। তুমি আর আমি গ্রামে যাব। রাজি? কদিন আগে গ্রাম থেকে ঘুরে আসলাম আমি। এখন কেন যাব? এই গ্রামে তুমি এর আগে আর ভুলেও পা রাখোনি। আমরা ঝিনুককে আনতে যাব। ও হয়তো রিলেটিভ কারোর সাথে লোকাল বাসে করে আসবে। তার চেয়ে বর ননদের সাথে আসলে সুন্দর হয় না? বলেই আরিশা শুকনো ঢোক গিলল। তুই আমার সামনে থেকে দূর হ বলছি, নয়তো ধাক্কা দিয়ে বের করে দিব। চোয়াল শক্ত করে বলল আরশাদ। ইস, বললেই হলো। তোমার কি মনে হয় এটা কেবল আমার চাওয়া? কি? এই মুহূর্তে আরশাদ জিভ দিয়ে উপরের ঠোঁটকে ভিজিয়ে নিল। যে মিস্টার, এবার বলেন যাবেন না? কাইন্ডলি আমাকে এক বেলা বিষ এনে দিতে পারবি বোন? খুব পারবো। একমাত্র বড় ভাইয়ের অনুরোধ রক্ষা করা একমাত্র ছোট বোনের জন্য ফরজ। ইয়ার কি মারছিস আমার সাথে? কোন স্বার্থে ভাইউ? বলে সারিসা উঠে দাঁড়ালো। পেছন দিয়ে জবেদা বেগম প্রবেশ করলেন রুমের ভেতরে। আম্মু কি বলছে সব? আমার নাকি তাদের গ্রামে যেতে হবে। জবেদা বেগম বিরক্তি নিয়ে। এমন অবাক হয়ে বলছিস মনে হয় আরিশা তোকে গলায় ফাঁস দিতে বলছে। আম্মু, ফাঁসের চেয়েও যদি বেশি কিছু থেকে থাকে তবে তাই। না পারছি গলা থেকে দড়ি খুলে বাঁচতে, না পারছি দড়িকে হেঁচকা টান দিয়ে মরে যেতে। আচ্ছা, যা মন চায় করিস। কি বলি কান পেতে শোন। কথাগুলো আমার নয়, আমি এখানে মাধ্যম হিসেবে আছি। তোর বাবা জামান খান কড়া নির্দেশ জারি করেছে তোর জন্য। আরশাদ থম মেরে আছে। তার এই মুহূর্তে মনে হচ্ছে কোনো এক অচেনা দৈত্য এসে তার গলাটাকে চেপে ধরেছে। সে দম ফেলতে পারছে না। মেয়েটা এত ভালো রেজাল্ট করলো, তুই গেলে তার আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। তোর বাবা বলছে তুই গাড়ি নিয়ে গিয়ে ঝিনুককে নিয়ে আসতি। সাথে আরিশাও যাবে। তার বাবাই তাকে আনতে যেত, কিন্তু তোর বাবা তাকে মানা করে দিয়েছে। আর আমাদের এদিকের কলেজেই ওকে ভর্তি করিয়ে দিস। এই বাসায় থেকেই পড়াশোনা করতে পারবে, কোনো সমস্যা নেই। আর তাদের কারোই আমাদের বাসায় আসা হয়নি, তাই সময় সুযোগ করে তাদের সবাইকে দাওয়াতও দিব। যতজন আসার আসবে। মেয়ের শ্বশুরবাড়ি দেখার অধিকার তাদেরও আছে। তাকে ঢাকায় এনে কি তাদের বাসায় ঢালবো না আমাদের বাসায় ঢালবো? কি ধরনের কথা এসব? ঢালবো কি? সে কি ধান চালের বস্তা যে ঢালবি? তিক্ত স্বরে বললেন আরশাদের মা। আরিশা দুম করে হেসে ফেলল। পাশ থেকে না বুঝে তাদের বাসার সর্বদা সাহায্যকারী সালেহ হাও হেসে ফেলল। আরশাদের মুখ দিয়েও বাঁকা হাসি বেরিয়ে এলো। বলল, মা, ওই মেয়ে আমার লাইফে ওজনদারি বস্তা ছাড়া আর কিছুই নয়। জবেদা বেগম মুখ মলিন করে ফেললেন। আরশাদ মাকে জড়িয়ে ধরে, রাগ করো না, যাবো যাবো আনবো। আরিশা মনে মনে মজা লুটছে। আজ থেকে যাকে বস্তা বলছো, দুদিন বাদে তাকে কোলে তুলে হালকা তুলা বলবা। যেই সেই তুলা নয়, শিমুল তুলা। কি নরম, কি মসৃণ, কি আরামদায়ক, যেন হাজির কাচ্চি বিরিয়ানি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।